এগুলো সব আদিপ রান্না করেছে, খেয়ে দেখুন তো। আদ্রিতা যেন এবার আরও অবাক হলো। আদিপ রান্না করেছে, বিষয়টা দারুণ তো। আদ্রিতা ফারিসের প্লেটে খাবার দিল, উৎসাহ নিয়ে বলল। আপনার জন্মদিন, আপনি আগে খান। ফারিস খাবার নাড়তে নাড়তে বেশ স্বাভাবিক কণ্ঠে বলল। সত্যি বলতে আজ আমার জন্মদিন নয়। আদ্রিতা যেন বিস্মিত হলো, চোখ মুখের ভঙ্গি গেল পাল্টে। এই ফারিস বলে কি? আদ্রিতা বিস্মিত কণ্ঠেই বলল। মানে? ফারিস পোলাও মুখে দিল, চোখ বুজিয়ে পড়ল। দারুণ হয়েছে। এই ছেলেটার রান্নার হাত এত সুন্দর কেন কে জানে। আদ্রিতাও মুখে পোলাও দিল, খেতে সত্যি দারুণ হয়েছে। আদ্রিতা বিচলিত কণ্ঠে বলল। মানেটার উত্তর কিন্তু দিলেন না। ফারিসের চোখ মুখ বেশ শান্ত, হাবভাবও স্বাভাবিক। সে বলল। আসলে আমার জন্মদিন কবে এটা আমি নিজেও জানি না। আমার বাবা মা কে তাও জানি না। আজকে এই দিনটাই আমার সাথে আদিবের প্রথম দেখা হয়েছিল। বয়স তখন বড় জোর 5 বছর হবে। ছেলেটা এই দিনটাকে আমার জন্মদিন ভাবে সেলিব্রেট করে। ওর নাকি এই দিনটা খুব প্রিয়, আর কিছু না। আদ্রিতা যেন মুগ্ধ না হয়ে পারল না। এই আদিব ফারিসকে কতটা ভালোবাসে তা যেন আজকের দিনটাই জলজ্যান্ত প্রমাণ। চাঁদনির সাথে আদিবের মিলটা হলে বেশ হবে। চাঁদনি নিশ্চয়ই খুব সুখী হবে। আদ্রিতার ভাবনার মাঝেই ফারিস বলল। ঘৃণা আসলো কি আমার উপর? তোর চমকে উঠল আদ্রিতা, কথার অর্থ না বুঝে বলল। হঠাৎ ঘৃণা আসবে কেন? কেন আবার আমার বাবা মাকে বা কারা জানা নেই, জানা যে নেই? এসবে আমার ঘৃণা আসার কোনো কারণ দেখি না। সত্যি কি দেখছেন নাকি দেখতে চাইছেন না? আপনি যেটা মনে করেন। ফারিস চুপ করে রইল, মুরগির রোস্টটা মুখে চিবুতে চিবুতে বলল। আজিতা ফারিসের সব কথাটুকু মন দিয়ে শুনল। তার মনে কিছু প্রশ্ন জাগলো, যেমন রংপুর থাকলে ফারিস ঢাকা আসলো কি করে, আর সেই ইমামও বা কোথায়, আর আদিবের সাথে কিভাবে পরিচয় ফারিসের, তাও 5 বছর বয়সে। আজিতা প্রশ্নগুলো করার জন্য মুখ খুলতে নিতেই ফারিস বলে উঠল। আজ এই পর্যন্ত, বাকি কথা অন্য আরেকদিন বলবো। আজিতা থেমে গেল, গলায় আসা প্রশ্নগুলো গলাতেই আটকে রইল। প্রায় আধা ঘন্টা সময় নিয়ে নিজেদের খাওয়া শেষ করলো আজিতা আর ফারিস। আদিতার পেট খানিকটা ভরা থাকলেও আদিবের রান্নার সাথে খাওয়া যেন থামানোই গেল না। সময়টা প্রায় দুপুর 3:30টার কাছাকাছি। সূর্যের তীব্র তাপ শূন্যের দিকে। আদিতা ফারিসের সোফার রুমে দাঁড়ানো। তাকে যেতে হবে, 5টায় তার একটা সার্জারির অপারেশন আছে, দ্রুত হসপিটালে পৌঁছাতে হবে। আদিতা হাত ঘড়িটা আবার দেখল। ফারিস আসলো তখন। গায়ে জড়ানো ব্ল্যাক হুডি, চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে ছেলেটা নামছে। আদ্রিতা কিছুক্ষণ চেয়ে রইল তার পানে, পরক্ষণেই চোখ সরিয়ে লাজুক হাসলো। ফারিস দেখলো, কিছু বলল না। আদ্রিতা শান্ত গলায় প্রশ্ন করলো। কোথায় যাবেন? আপনার সাথে। হসপিটাল। হুম। আদ্রিতা হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলো বাহিরে। সে গাড়ি আনেনি কোনো। ফারিস তার একটা লাল গাড়ি বের করে বলল। চলুন যাই। আদ্রিতা দ্বিধাহীন গেল। ফারিস গাড়িতে বসলো, আদ্রিতাও বসলো। ফারিস গাড়ির সিট বেল্ট লাগাতে লাগাতে বলল। আপনার পায়ের ব্যথা এখনো কমেনি? কমেছে। তবে খুঁড়িয়ে হাঁটছেন যে? অল্প স্বল্প আছে এখনো। ফারিস আর কিছু বলল না। আদ্রিতাও চুপ রইল। গাড়ি চলছিল সদূরে। চারপাশ কেমন যেন ঠেকছে আদ্রিতার। তার কি সত্যি প্রেমিক প্রেমিকা ঠিক বোঝা যাচ্ছে না। নিজের চেম্বারে বসে আছে চাঁদনি, সামনে তার পেশেন্ট বসা। পেশেন্টটা হলো আদিব। তার নাকি মুখের ডান দিকের মাড়ির দাঁতে ব্যথা, অথচ চাঁদনি দেখে তেমন কিছু পেল না। আবারও মনে হলো না ব্যথা আছে বলে। চাঁদনির বুক দূর দূর করছে। ছেলেটার আচমকা আগমনে সে কিছুটা থমকে গিয়েছিল, পর অবশ্য নিজেকে সামলেছে। আদিবের ভাবখানা এমন ছিল, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। যেন চাঁদনির সাথেই তার আগে কখনো দেখা হয়নি। চাঁদনি বলল। আপনার দাঁতে কি সত্যি ব্যথা করছে? আদিবের নিষ্পলক চাহনি, অস্থির দুখানা চোখ। সে বলল। সত্যি করেছে? চাঁদনি জোরে নিঃশ্বাস ফেল, বলল। আমি কিছু ব্যথার ওষুধ লিখে দিচ্ছি, আশা করি খেয়ে নিলেই কমে যাবে। আদিবের ছোট্ট করে জবাব। আচ্ছা। রাস্তা জুড়ে নীরবতা। গাছের পাতা মাঝে মাঝে হঠাৎ হঠাৎ নড়ছে। বাতাসের আনাগোনা নেই তেমন। বিকেল ছাড়িয়ে প্রকৃতি নিস্তেজ প্রায়। ফারিস চুপচাপ গাড়ি চালাচ্ছে। আজিতাও চুপচাপ বসা। কথা বলতে চাইছে ঠিকই, কিন্তু কি বলবো বুঝছে না। আজিতা অনেক ভেবেচিন্তে প্রশ্ন করলো। আপনি কি নামাজ পড়েন ফারিস? ফারিসের তুর্ত জবাব। না। আজিতার বিস্মিত আঁখি জোড়া আরও বিস্মিত হলো। নীরব স্বরে বলল। কেন? তার কাছে আমার অনেক অভিযোগ। তো নামাজ পড়ে জানাচ্ছেন না কেন? পাপী মানুষের কথা কি সে শোনেন?
আজিতা ভরকালো, বার কয়েক পলক ফেলে পড়ল। তিনি সবার কথা শোনেন। তবু আমার মনে হয় আমার মতো পাপী মানুষের কথা শোনেন না। কি পাপ করেছেন আপনি? যার জন্মই বোধহয় পাপ দিয়ে, সে আর কি বড় পাপ করবে? আজিতা হঠাৎ যেন কি হলো, সে উচ্চস্বরে পড়ল। গাড়ি থামান। ফারিস গাড়ি থামালো। আজিতা ফারিসের দিকে ঘুরল, হাত দুটো ধরলো, খুব শান্ত স্বরে পড়ল। শিশুরা যখন জন্ম নেয় তারা নিষ্পাপ হয়। আপনিও নিষ্পাপ। মানুষ বড় হয়ে পাপী হয়। কিন্তু আমার মন বলে আপনি পাপী নন, ভালো মানুষ। আমার ভালো মানুষ। আজিতার আমার ভালো মানুষ কথাটা বুঝি সোজা ফারিসের বুকে গিয়ে বিঁধল, যন্ত্রণা দিল খুব। তার বিতৃষ্ণায় ধরিয়ে রাখা কণ্ঠটা বলতে চাইল। ঠোঁটের কথা ঠোঁটে রইল, বলা হয়ে উঠল না। ফারিস জোরে নিঃশ্বাস নিল, বুকে ব্যথা উঠেছে তার, কিন্তু আজিতাকে বুঝতে দিল না তা। আজিতা বলল, আপনি আজ থেকে নামাজ আদায় করবেন। মাগরিব দিয়ে শুরু করবেন, বুঝেছেন? ফারিস কিছু বলে না। আজিতা বলে, কথা দিন রোজ নামাজ আদায় করবেন। ফারিসের বুক দূর দূর করছে, কণ্ঠস্বর আটকে আসছে প্রায়। আজিতা আবার বলল, কি হলো, কথা দিন। ফারিস বেশ উৎকণ্ঠা নিয়ে বলল। ঠিক আছে। আজিতা খুশি হলো, আচমকা ফারিসকে জড়িয়ে ধরল। ফারিস চমকে উঠল এতে, তার নিঃশ্বাস বুঝি আটকে আসলো, ভারী হলো শরীর। এই প্রথম আজিতা তাকে জড়িয়ে ধরেছে। ফারিস কি করবে বুঝতে পারছে না, মুখে হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে। অস্থিরতায় চারপাশ যেন কাঁপছে, হৃদয় বারবার জানান দিচ্ছে, এবার তুই শেষ ফারিস, এবার তুই শেষ। ফারিসের হাত কাঁপছে, তার কি উচিত আজিতাকে জড়িয়ে ধরা? ফারিস ধরতে পারল না, তার হাতখানা আজিতাকে ছুঁতে নারাজ, কেমন অবশ হয়ে আছে। তবু ফারিসের এই মুহূর্তটা ভালো লাগছে, বলতে ইচ্ছে করছে। আমায় কখনো ছাড়বেন না ডাক্তার ম্যাডাম, আজীবন ধরে রাখবেন। আপনি মানুষটা আপনায় ছাড়তে চাইলেও আপনি কখনো ছাড়বেন না, কখনো। সময় প্রায় বিকাল 4:05 কাছাকাছি। আজিতা লজ্জায় মাথা নুয়ে বসে আছে। আচমকা ফারিসকে জড়িয়ে ধরে সে বেশ লজ্জিত। এই উদ্ভট কাজ এর আগে কখনো করেনি আজিতা। ইস, ফারিস কি ভাবলো? আজিতা আর চোখে ফারিসকে দেখল। ছেলেটা বেশ স্বাভাবিক আর শান্ত দেখাচ্ছে, কি সুন্দর নীরবে গাড়ি চালাচ্ছে, যেন কিছু হয়নি এমন। আজিতার মুখ দিয়ে আর কথা বের হতে চাইল না। ফারিস অনেকক্ষণ পর বলল, এভাবে হুটহাট জড়িয়ে ধরলে আমি কিন্তু মারা পড়বো ডাক্তার ম্যাডাম। আজিতার লজ্জিত মুখ আরও লজ্জিত হলো। তার ইচ্ছে করছে চলন্ত গাড়ি থেকে ছুটে পালিয়ে যেতে, কিন্তু তার হলো না। নিজেকে পুরোপুরি ধাতস্থ করে লজ্জিত স্বরে বলল, আমি তো ডাক্তার মানুষ, পুরোপুরি মারা পড়ার আগে ঠিক বাঁচিয়ে নিব। ফারিস হাসলো, বলল, আপনি কিন্তু দারুণ কথা জানেন। আপনার চেয়ে কম। আমার তো মনে হয় না। কিন্তু আমার মনে হয়। এর আগে কোনো পুরুষকে জড়িয়ে ধরেছেন ডাক্তার ম্যাডাম? আজিতা আবার লজ্জায় পড়ল। এই ছেলে জড়িয়ে ধরা ছাড়া আর কি কিছু নিয়ে কথা বলতে পারছে না। আজিতা নীরব রইল। ফারিস বলল, উত্তর কিন্তু পেলাম না। যদি না দিই? আমি কি জোর করতে পারি? আপনি কি চান আমি আর কখনো আপনাকে জড়িয়ে না ধরি? ফারিস জবাব দেয় না। আজিতাও আর কিছু বলে না। গাড়ি চলে আপন মনে। গাড়ি তখন প্রায় হসপিটালের কাছাকাছি চলে এসেছে। হঠাৎই ফারিস প্রশ্ন করে, আপনি কি কাচের চুড়ি পছন্দ করেন? আজিতা বেশ অবাক হয় প্রশ্নে, বলে। কেন? ফারিস বিরক্ত বোধ করে উত্তরে চোখ মুখ কুচকে বলে, কেনর উত্তর দিব না, পছন্দ করেন কিনা বলুন। আজিতা শান্ত স্বরে শুধায়। করি। ফারিস কত দূর গিয়েই হঠাৎ গাড়ি থামে। হসপিটাল দেখা যায় দূর থেকে। আজিতা বিচলিত কণ্ঠে বলল, আর একটু সামনে যেতে হতো তো। ফারিস সামনে যায় না, উল্টো পিছনে যায়। আজিতার চোখে মুখে বিস্ময়। ফারিস তখন আসার পথে একটা ছেলেকে দেখে মাথায় হাজি চেপে গাছে চুড়ি নিয়ে যাচ্ছে। ফারিস সোজা ছেলেটার সামনে গিয়ে গাড়ি থামালো, জানালার কাছ নামিয়ে ডাকলো। এই পিচ্ছি। ছেলেটি দাঁড়ালো, পিছনে ফিরেই বলল। আমারে ডাহেন। ফারিস তার পানে তাকিয়ে বলল, তোমাকেই ডাকি, এদিকে আসো। ছেলেটি খুশি হলো, মাথার হাজিটা শক্ত করে চেপে ধরে এগিয়ে গেল ফারিসের দিকে। ফারিস গাড়ির দরজা খুলল, বলল। চুড়ি কত করে? ছেলেটি মাথার হাজি মাটিতে রাখলো, ক্লান্ত শরীরে বলল, কয় ডজন নেবেন? এক এক ডজন 40 টাকা করে। সব কি কাচের চুড়ি? হ। সব মিলিয়ে কত ডজন হবে? 50 ডজন। ভালো হবে তো? হ্যাঁ, একালে খাসা মাল আইজগই বাজার তন কিনে আনছে। সাহেব হয়ালে করেন বাইরে যাওন লাগবো, নইলে আম্মায় রাগ হইব। আম্মার আবার জ্বর হয়েছে, ওষুধ কেনাও লাগবো। ফারিসের বুক ভারী হয়ে উঠল।
ফারিস আর সময় না দিয়ে মানিব্যাগ থেকে দুটো 1000 টাকার নোট বের করে ছেলেটার কাছে দিল। বলল, সব চুরি দিয়ে দাও। ছেলেটি চোখ ছানা বড়া। সে বলল, এতগুলান চুরি আমনে একলা নিবেন? হুম। ছেলেটি খুশি হলো। 1000 চুরি এগিয়ে দিল ফারিসের দিকে। ফারিস নিল, আজিতার কাছে দিয়ে বলল। এগুলো আপনার জন্য। আজিতার চোখ আরো দ্বিগুণ বড় বড় হয়ে গেল। হতভম্ব স্বরে বলল, এতগুলো চুরি? হুম। ফারিস ছেলেটির মাথায় হাত বুলিয়ে বলল। ভালো থেকো, আর তোমার আম্মার যত্ন নিবা কেমন? ছেলেটির মুখে জর্ণ হাসিটা আরো বাড়ল। হাসি হাসি মুখ নিয়ে বলল। আমনেও ভালো থাকবেন, আমি যাই। ছেলেটি দৌড়ে টাকা দুটো দেখতে দেখতে চলে গেল। ফারিস বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ছেলেটির যাওয়ার পানে। অতঃপর জোরে নিঃশ্বাস ফেলে গাড়ির দরজা আটকে বলল। তাহলে যাওয়া যাক। আদিতা নির্বিকার ভঙ্গিতে বলল। এতগুলো চুরি নিয়ে আমি কিভাবে হসপিটাল যাব? এটা আপনার সমস্যা, আমার না। আপনি তো ভারী অদ্ভুত মানুষ। এটা কি আজ নতুন নাকি? আদিতার অসহায় মুখ। এখন কি করবে ভাবছে। তার বন্ধুমহল এগুলো দেখলে নির্ঘাত সন্দেহের চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে। ফারিস এসে হসপিটালের সামনে গাড়িটা থামালো। নীরবে বলল। নামুন। আজিতা নামলো না, ঠাই বসে রইল। ফারিস আবার বলল। কি হলো? আজিতার অসহায় মুখ চলো চলো চোখে বলল। এগুলো পরে নিলে হতো না? ফারিস শ্বাস ফেলে বলল। কত পরে? ওই রাতে ফেরার পথে। ফারিস বেশি ভাবলো না। আজিতার হাত থেকে চুরির হাজিটা নিয়ে বলল। ঠিক আছে। আজিতা নেমে পড়ল। বলল, আমি কিন্তু এগুলো নিব। ফারিস মৃদু হেসে বলল। আচ্ছা। আজিতা চলে গেল। ফারিস আর না দাঁড়িয়ে গাড়ি স্টার্ট দিল। আজিতা হসপিটালে ঢুকতে তার আদিবকে নজরে পড়ল। ছেলেটা গালে হাত দিয়ে বাহিরে বের হচ্ছে। আজিতা কৌতূহলী এগিয়ে গেল আদিবের দিকে। বলল, ভাইয়া আপনি এখানে? আদিব খানিকটা চমকে উঠল। মৃদু হেসে জবাব দিল। তুমি এসে পড়েছো? জি, তা আপনি এখানে কি করছেন? তেমন কিছু না। আপনার কি গালে ব্যথা? সঙ্গে সঙ্গে গাল থেকে হাত সরল আদিব। বলল, না, এক বন্ধু এই হসপিটালে ভর্তি, তো তাকে দেখতে এসেছিলাম। ও আচ্ছা। আদিব হনহন করে চলে গেল। গা ছিল একটু। আজিতাও বেশি না ভেবে ছুটে গেল ভিতরে। রাত প্রায় 12টা ছাড়িয়ে। আজিতা তার কাছের হসপিটাল থেকে বের হলো। সোহেলকে বলল। গাড়ি নিয়ে আসতে। সোহেল সঙ্গে সঙ্গে এলো, তবে মাথা নিচু করে। আজিতার বিস্মিত নজরে তাকালো সোহেলের দিকে। তার হাবভাব দেখে বলল। কি হয়েছে? সোহেলের কাদো কাদো মুখ বিস্ময়কর চেহারা নিয়ে পড়ল। ম্যাডাম, কে যেন গাড়ির হাওয়া বের করে দিছে। আজিতা হতভম্ব স্বরে পড়ল। কি বলো এসব? সোহেল মাথা নিচু করে বলল। মিথ্যা বলছি না ম্যাডাম, আপনি গিয়ে দেখেন। আজিতা গেল। সত্যি সত্যি তার গাড়িটার সামনে এক চাকার পাম নেই। আজিতা বিরক্ত হলো খুব। ক্লান্ত লাগছে প্রচুর। আজিতা নিরাশ স্বরে বলল। গাড়িটা ঠিক করে নিও। আচ্ছা ম্যাডাম, আমি কি একটা গাড়ি নিয়ে আসবো আপনার জন্য? দরকার নেই, আমি পারবো। আজিতা পেরিয়ে গেল। আজিতা হসপিটাল থেকে বের হতেই দূর থেকে একটা গাড়িও বের হলো। পিছু নিল। আজিতা কত দূর এগিয়েই সোজা আজিতার সামনে গিয়ে গাড়ি থামালো। বলল, আপনার চুরিগুলো কি নিবেন না ডাক্তার ম্যাডাম? আজিতা তড়িৎ চমকে উঠল। এত রাতে ফারিসকে আশা করেনি। ফারিস গাড়ির দরজা খুলল। বলল, ভিতরে আসা হোক। আজিতা নির্দ্বিধায় গাড়ির ভিতরে প্রবেশ করলো। দরজা আটকে সিট বেল্ট লাগালো। বলল, আপনি কখন এলেন? ফারিসের দ্রুত জবাব। গেছিলাম কখন? আজিতা অবাক হলো। বিস্মিত নজরে তাকালো। বলল, আপনি তখন যাননি? ফারিসের দ্বিধাহীন উত্তর। আপনার চুরিগুলো যেতে দিল কই? ফারিস গাড়ির পিছন থেকে হাজির সমেত চুরি আজিতার হাতে দিল। বলল, নিন, যত্নে রাখবেন, মাঝে মধ্যে পড়বেন, রিনিক ঝিনিক শব্দ করে আমাকে মাতাল বানাবেন, ঠিক আছে? ফারিসের শেষ কথাই হাসলো আজিতা। বলল, আপনি একটা বিশাল আজব মানুষ। সত্যি কি আজব মানুষ? আমার কিন্তু মনে হয় না। আপনার সাথে কথায় যেতাম মুশকিল। হাঁটতেও তো নারাজ। আজিতা এবার চুপ হয়ে গেল। কি উত্তর দিবে বুঝতে পারছে না। ফারিস প্রশ্ন করলো, খেয়েছেন? না, বাসায় গিয়ে খাবো। আমার সাথে খাবেন? মা অপেক্ষা করছে। আচ্ছা, তাহলে অন্য আরেকদিন। ঠিক আছে। আপনাকে একটা কথা বলবো। জি বলুন। ফারিস সময় নিল 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট চলে তাও কিছু পড়লো না। আজিতা পুনরায় জিজ্ঞেস করলো, কি হলো বলুন। এবার তড়িৎ উত্তর ফারিসের। আজ থাক, অন্য আরেকদিন। আজিতা আর জোর করলো না। ফারিস গাড়ি নিয়ে
এসে সোজা থামলো আদ্রিতাদের বাড়ির সামনে। আদ্রিতা এক ঝলক বাড়িটার দিকে তাকিয়ে ফারিসের দিকে এগোলো। ফারিস চমকে উঠল, প্রশ্ন করলো। কি করছেন? আদ্রিতার হাসি পেল। ছেলেটি কি ভয় পাচ্ছে? আদ্রিতা ফারিসের কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল। বিকেলের উত্তরটা এখন দিলে আপনি কি খুব রাগ করবেন মিস্টার বখাটে? ফারিস কিছু বলে না। আদ্রিতা শীতল স্বরে আওড়ায়। আমি আপনিহীনা কোনো পুরুষকে গভীরভাবে কখনোই ছুঁইনি। আদ্রিতা কথা বলেই ঝড়ের গতিতে বেরিয়ে গেল। ফারিস ঠাই বসে। তার কথাটাও বুঝতে 3 সেকেন্ডের মতো সময় লাগলো। পরক্ষণেই বুঝতে পেরে মুচকি হাসলো। নিদারুণ সুখময় কণ্ঠ নিয়ে বলল। এ বুকের হাজারো যন্ত্রণার ভিড়ে আপনি এক শ্রেষ্ঠ অনুভূতি ডাক্তার ম্যাডাম। নিকশ কালো অন্ধকারে ঘেরা চারপাশ, শীতের আমেজে ভরপুর রাত্রিটা। ফারিস আনমনা একা একা ড্রাইভ করছে। হৃদয়ের অনুভূতি দারুণ, ফুরফুরে মেজাজ। হঠাৎই সেই মেজাজে তার সামনে হাজির হলো কিশোর। হাতের ইশারায় গাড়ি থামাতে বলল কিশোর। ফারিস থামালো, গাড়ির কাজ নামিয়ে বলল। আরে অফিসার সাহেব যে। কিশোরের গায়ে পুলিশ ইউনিফর্ম নেই। কিশোর বলল। আমাকে কি একটু লিফট দেওয়া যায়? আসলে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। ফারিস কিশোরের থেকে একটু দূরে থাকা কিশোরের গাড়িটা দেখলো। বেশি না ভেবেই বলল। আসুন। কিশোর ঢুকে বসলো গাড়িতে। কিশোর বসতেই ফারিস গাড়ি স্টার্ট দিল। কিশোর প্রশ্ন করলো। এত রাতে কোথা থেকে ফিরছেন? ফারিসের সোজা জবাব। বউকে বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম। ফারিসের কথাই কিশোর হাসলো, বলল। মজা করছেন? এত রাতে আমি আপনার সাথে মজা করব অফিসার সাহেব? কিশোর কিছুটা দ্বিধায় পড়ল। খানিকটা দ্বন্দ্ব নিয়ে বলল। কিন্তু আমি যতদূর জানি আপনি বিয়ে করেননি। তাহলে? ঠিকই জানেন, আমি সত্যি মজা করছিলাম। কিশোর থতমত খেলো। নিজেকে সামলে শুকনো হাসলো, বলল। আপনি আসলে একটা কনফিউশনে ঘেরা মানুষ। আপনি যা মনে করেন, আমাকে এক এক মানুষ এক এক কিছু মনে করে। কেউ ভাই, কেউ মাফিয়া, কেউ বখাটে, কেউ ওষুধ কোম্পানির মালিক, আরও কত কিছু কে জানে। কিন্তু আসলে যে আমি কি তা কেউই জানে না। তবে কি আপনি স্বীকার করেছেন আপনি এইগুলার একটাও নন? তা কখন বলেছি? ক্লিয়ার করে বলছি শুনুন। আমি হলাম ফারিস মাহমুদ, একজন ওষুধ কোম্পানির মালিক। কিশোর নিজেকে ধাতস্থ করে বলল। তবে আমি কিন্তু জানি আপনি একজন মাফিয়া, তো দেশ বিরোধী মাফিয়া। ফারিসের মুখ চোখ স্বাভাবিক। সে মোটেও ঘাবড়ালো না, উল্টো শান্ত করে জবাব দিল। আপনি যা মনে করেন, আপনার মনে করাই তো আমি মানুষটা বদলাচ্ছি না। কিশোর চুপ হয়ে গেল। অনেকক্ষণ পর আবার বলল। আপনি কি জানেন আপনার পাওয়া সেই ট্র্যাক মেয়ে মানুষ ছিল যাদের কিনা বাংলাদেশ থেকে ব্যাংককে পাচার করার কথা ছিল? ফারিস এবার শান্ত, দ্বিধাহীন উত্তর। সত্যি কি মেয়ে মানুষ ছিল? আমি তো জানতাম না। ফারিসের গাছাড়া ভাবটা একদমই সহ্য হচ্ছে না কিশোরের। তবু নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা চালালো, সফল হলো। এবার ফারিস প্রশ্ন করলো। আচ্ছা, আমার ট্র্যাকে যে মেয়ে মানুষ ছিল তা আপনি কি করে জানলেন? কিশোর নড়চড় উঠল, বলল। জেনেছি কোনো একভাবে, আপনাকে জানাতে চাচ্ছি না। যাক ভালো, চেষ্টা চালিয়ে যান। তবে একটা সত্যি কথা বলি, ফারিস মেয়ে মানুষ নিয়ে কিছু করে না। এই তথ্য আপনাকে যারা দিচ্ছে ভুয়া দিচ্ছে। হয়তো অন্য কেউ কাজটা করে আমাকে ফাঁসাচ্ছে। তাই শুধু শুধু আমার পিছনে পড়ে না থেকে সঠিক মানুষ খুঁজুন। আমি জানি গত 15 দিনে ঢাকার 10টা ভার্সিটির 15 জন ছাত্রী নিখোঁজ। আপনি হয়তো এই বিষয়টায় আমার হাত আছে ভেবে আমার পিছনে পড়ে আছেন। পড়ে থাকুন, আমার সমস্যা নেই। কারণ আমি যা করি না তাতে ধরা পড়ার মতো আমার বিন্দুমাত্র ভয় নেই। তাই এখনও সময় আছে, আসল মানুষকে খুঁজুন। নয়তো পরিস্থিতি আরও খারাপ হবে। আপনার উপর প্রেশার বাড়বে অফিসার সাহেব। কিশোর বিনিময়ে আর কিছু বলল না, পুরো চুপ হয়ে বসে রইল। ফারিসের শেষের কথাগুলো তার খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে। ছেলেটি কি সত্যি সত্য কথা বলছে? কিশোর বুঝতে পারছে না।
সূর্যের কিরণে ঝলমল করছে আদ্রিতার কক্ষ। গায়ে কম্বল জড়িয়ে আদ্রিতার ঘুমে বিভোর। আজ বৃহস্পতিবার, হাসপাতাল থেকে হাফবেলা ছুটি নেওয়া হয়েছে। এই ছুটিটা নেওয়ার পিছনে একটা বিশাল কারণ আছে। কারণটা হলো মৃদুলের পাত্রী দেখতে যাওয়া। বেশ ঘটা করেই আজ মৃদুলকে নিয়ে পাত্রী দেখতে যাওয়া হবে। আদ্রিতারাও সঙ্গে যাবে। আদ্রিতার ফোন বাজলো। ঘুমটা ভেঙে গেল আচমকা। আদ্রিতা ফোনটা সাঁতরে নিয়ে ঘুমো ঘুমো কণ্ঠে বলল,